হঠাৎ বিল্ডিংটা বোমার আঘাতে উড়ে গেল। সাথে সাথে সবাই অবাক চোখে বিল্ডিংটার দিকে তাকিয়ে রইল। তখন জাহিদ চিৎকার দিয়ে আমার নাম ধরে ডাকতে লাগলো। বিল্ডিংটা উড়ে যেতেই সবার পায়ের তলার মাটি সরে গেল। জাহিদ চিৎকার দিয়ে আমার নাম ধরে ডাক দিয়ে বিল্ডিংটার দিকে দৌড়ে চলে এলো। রিয়া জাহিদকে আটকানোর চেষ্টা করলো, কিন্তু কিছুতেই লাভ হলো না। জাহিদ দৌড়ে বিল্ডিংটার ভেতরে চলে গেল। ওদিকে তখনই ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর কাজে লেগে পড়ল। এদিকে রিয়া বাইরে চিৎকার দিয়ে জাহিদের নাম ধরে কান্নাকাটি করতে লাগলো। রিয়াও যখন বিল্ডিংটার দিকে ছুটে আসবে তখনই সবাই রিয়াকে আটকে দিল। রিয়া, কি করছো তুমি? পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আমাকে আমার জাহিদের কাছে যেতে দাও। রিয়া, তুমি শান্ত হও, জাহিদের কিচ্ছু হবে না। এই দেখো, জাহিদ সাকিবকে নিয়ে বাইরে আসছে। জাহিদ বাইরে আসতেই, তুমি কি পাগল? জেনে বুঝে আগুনে কেন ঝাঁপ দিতে গেলে? আরে তুমি কান্না থামাও, আমার কিছু হয়নি। জাহিদ, কথা বলে সময় নষ্ট না করে সাকিবকে এক্ষুনি হসপিটালে নিয়ে যাও। ওকে স্যার। আমাকে হসপিটালে নিয়ে আসতেই ওদিকে ফায়ার সার্ভিস আরো দুটো লাশ বের করলো। হেরা কারা? দেখো তো তোমরা এদের চিনো কি না। তখনই বড় স্যারের ফোনে একটা ফোন এলো। স্যার ফোনটা রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে পুরুষ কণ্ঠে হা 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 শব্দ ভেসে আসলো। ধুম, কেমন লাগলো আমার ধামাকা? কে তুই? রিল্যাক্স। আরেক্স নাম শুনে বড় স্যার কিছুটা চমকে উঠল। দেখ, হাসি বন্ধ করবে, অবিষ্ণু তুই পালিয়ে বাঁচতে পারবে। তুই তুই মারবি আমাকে? শুধু তুই কেন, তোর পুরো সিআইডি টিম আমার লোমটা পর্যন্ত ছুতে পারবে না। পরের ধামাকার জন্য তৈরি হয়ে নে। এবার ধামাকাটা চুরির বাজারে, পারলে আটকে দেখা। কথা শেষ হতেই লোকটা ফোন কেটে দিল। 2 মিনিট পর আবার আরেকটা ফোন এলো। বড় স্যার ফোনটা রিসিভ করতেই, কে বলছেন? স্যার, আমি চুরির বাজার থেকে বলছি। এখানে বোমার আঘাতে শতাধিক মানুষ আহত, তাদের কেউ কেউ মারা গেছে। বড় স্যার আর কিছু না বলে ফোনটা কেটে দিল। তখন আবার বড় স্যারের ফোনে ফোন আসলো। আবারও ওই লোক ফোন। বড় স্যার ফোনটা রিসিভ করতেই আবারও ফোনের ওপাশ থেকে পুরুষ কণ্ঠের লোক, খুব কষ্ট হচ্ছে তাই না? সেদিন আমারও খুব কষ্ট হয়েছিল। কে তুই? আর তুই চাষটা কি? কেন এইসব করছিস? এদেশের মানুষের মৃত্যু দেখতে চায়, সেটা খুব ভয়ঙ্কর ভাবে। আর পরে মিশনটা আদি শপিং মলে, পারলে আটকে দেখা। কথা বলা শেষ হতেই লোক ফোন কেটে দিল। ওদিকে আমার চিকিৎসা চলতে লাগলো। তখনই জাহিদের ফোনে বড় স্যারের ফোন। জাহিদ সাকিব এখন কেমন আছে? জ্ঞান ফিরেছে কি? না স্যার, এখনো ট্রিটমেন্ট চলছে। ও আচ্ছা। এদিকে আমার ট্রিটমেন্ট শেষে আমাকে কেবিনে রাখা হলো। আমার একটু একটু করে জ্ঞান ফিরতেই চোখ খুলতেই দেখি আমি একটা হসপিটালে। তখনই জাহিদ বলল, এখন কেমন আছিস? কে আপনি? আপনাকে তো চিনতে পারলাম না। আর আমি এখানে কেন? কি হয়েছিল আমার? আমার কথা শুনে সবাই অবাক হয়ে গেল। ডাক্তার, ও ওসব কি বলছে? ওয়েট, আমি দেখছি। ডক্টর কাছে আসতেই, আপনাকে দেখে ডক্টর মনে হচ্ছে, আর এটা নিশ্চয়ই হাসপাতাল। কিন্তু আমি কে? আর আমি বা এখানে কেন? আপনি শান্ত হন। ডক্টরও এমন করছে কেন? কি হয়েছে ওর? ডক্টর কিছুক্ষণ মাথা নিচু করে বলল, সরি, মাথায় আঘাত পেয়ে ওনার স্মৃতিশক্তি হারিয়ে গেছে। কি কি বলছেন এসব? কথাটা বলেই ডক্টর চলে গেল। জাহিদ আবার আমার কাছে আসতেই, ওই আপনার সমস্যা কি? আপনি বারবার আবার আমার দিকে কেন আসছেন? তোর কিছুই মনে পড়ছে না? আমার আবার কি মনে পড়বে? ভালোই ভালোই বলছি, দূরে থাক। দেখ ভাই, মজা করা ভালো, কিন্তু প্লিজ এখন অন্তত মজা করা বন্ধ কর। আব্বে, তোর সাথে আমি মজা করতে যাব কোন দুঃখে? কে তুই? তোকে তো আজ একটা চাকু নিয়ে জাহিদের গলায় চেপে ধরলাম। আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, বাকি সবগুলোর গলা শুকিয়ে গেছে। তখন ডক্টর এসে দেখে আমি জাহিদের গলায় ছুরি চেপে ধরেছি। আরে কি করছেন? ছাড়ুন এটা। আর আপনাদেরকে বললাম না ওনার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে? কেন বুঝতে চাইছেন না? ওনাকে বিরক্ত করবেন না। এখন যদি কিছু একটা করে দিত।
তখনই বড় স্যারের ফোন। সাকিব, জাহিদ সাকিবের এখন কি অবস্থা? হ্যাঁ স্যার, এখন সুস্থ, কিন্তু কিন্তু কেন? স্যার সাকিব তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, আমাদের কাউকে চিনতে পারছে না। কি কি বলছো এসব? হ্যাঁ স্যার। ওদিকে নীলা এবং করিম চাচা আমাকে সারাটা দিন দেখতে না পেয়ে হতাশ হয়ে পড়েছে। নীলা বারবার আমার ফোনে ফোন করছে আর এদিকে ফোনটা বেজেই চলেছে। অন্যদিকে ফোন বাজার শব্দে আমার মাথা ব্যথা শুরু করছে। রাগে ফোনটাকে হাসপাতালের দেওয়ালে ছুঁড়ে মারলাম। সাথে সাথে ফোনটা ভেঙে গুঁড়া হয়ে গেল। তখনই সবাই বাইরে থেকে ভেতরে প্রবেশ করলো। ওদের দেখে আমার রাগটা আরো বেড়ে যেতে লাগলো। তোরা এখনো আমার পিছু ছাড়িসনি? দেখ, শেষবারের মতো বলছি, আমাকে একা থাকতে দে, না হলে সবগুলোকে মেরে পুঁতে রেখে দিব। যা ভাগ। ওরা আবার দরজা বন্ধ করে চলে গেল। এদিকে আমার রুমের ভেতর থাকতে থাকতে দম বন্ধ হয়ে আসছে। তাই আমি রুম থেকে বেরিয়ে বাইরে বেরোতেই দেখি জাহিদ, রিয়া সহ সবাই এখন আমার কেবিনের সামনে পায়চারি করছে। আমাকে দেখতে পেয়ে সবাই অন্যদিকে তাকিয়ে থাকলো। সবগুলোকে দেখে আমার রাগ উঠতে লাগলো। তবু রাগটা কন্ট্রোল করে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে হসপিটালের বাইরে বেরিয়ে আসলাম। পিছে ঘুরতেই দেখি ওরা এখনো আমার পিছু নিয়ে আছে। আমি ওদের থেকে বাঁচার জন্য দৌড়াতে থাকলাম, তবুও আমার পিছু ছাড়ছে না। দৌড়াতে দৌড়াতে একটা বাসে উঠে পড়লাম। ওরা আর আমাকে ধরতে না পেরে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। জাহিদ সাথে সাথে বড় স্যারকে ফোন করে সবটা জানালো। হোয়াটস, কি বলছো এসব? তোমরা এতগুলো লোক থাকতে সাকিব হসপিটাল থেকে পালালো কিভাবে? কি করছিলে তোমরা? আমি কিচ্ছু শুনতে চাই না। যে এখন থেকেই পারো খুঁজে বের করো, নাহলে একটারও চাকরি থাকবে না বলে দিলাম। ওকে স্যার, আমরা দেখছি। এদিকে আমি বাসের ভেতর থাকতেই হঠাৎ বাসটা থেমে গেল। কি হলো? গাড়ি থেমে গেল কেন? খুব ক্ষুধা লাগছে। আচ্ছা, খাবার হোটেলটা কোন দিকে? আচ্ছা ঠিক আছে। আমি বাস থেকে নেমে খাবার হোটেলটার দিকে এগিয়ে গেলাম। খাবার হোটেলে প্রবেশ করতে ওয়েটার বলল, বসুন স্যার, এই নিন খাবার মেনু। আপনার কি খেতে মন চাই বলুন। তুই কে? আমার এমনভাবে কথা শুনে ওয়েটার সহ আশেপাশের আরো অনেকেই আমার দিকে তাকিয়ে আছে। জি স্যার, আমি এখানকার ওয়েটার, মানে অতিথিদের খাবার সার্ভ করি। ও আচ্ছা, যা আছে নিয়ে আয়, খুব ক্ষুধা পেয়েছে। পাশের টেবিলে আরেকজন আমার দিকে চোখ বড় বড় করে এক ধ্যানে তাকিয়ে আছে। দিলাম শালার চোখ মুখে পানি মেরে। সাথে সাথে ব্যাটার ধ্যান ভাঙল। তুই এভাবে আমার দিকে তাকিয়েছিলি কেন? আপনি আমার শরীরে পানি কেন মারলেন? আব্বে, তোর সাহস তো কম না। তুই আমার মুখে মুখে কথা বলিস, চোখ নামিয়ে কথা বল। চিনিস আমি কে? না, কে আপনি? ও হ্যাঁ, তাই তো। কে আমি? শালা একটা আস্ত পাগল। চলো সবাই এখান থেকে। তখনই পেছন থেকে ওয়েটার বলল, স্যার এই নিন আপনার খাবার। আমি পিছে ঘুরে খাবার খেতে বসে গেলাম। খাবার শেষ করার পর ওয়েটার, আর কি খাবার আছে নিয়ে আয়। ওয়েটার আরও খাবার দিয়ে গেল। আমি খাবার শেষ হতে ওয়েটার একটা কাগজ হাতে আমার পাশে এসে দাঁড়ালো। তোদের হোটেলের খাবার খুব মজার, আবার অন্য একদিন এসে খেয়ে যাব। আজকে তাহলে আসি। ঠিক আছে, কিন্তু কাগজটা আমার সামনে এগিয়ে দিয়ে, কিন্তু কি? ও টিস্যু পেপার। তুই কত ভালো রে। স্যার এটা কি করলেন? কেন? টিস্যু দিয়ে মুখ মুছে নিলাম। স্যার এটা টিস্যু ছিল না, এটা খাবার বিল ছিল। ও, তা কত টাকা হলো? 1529 টাকা। আমি পকেটে হাত ঢুকিয়ে পকেটের সব টাকা বেরিয়ে ওয়েটারের হাতে দিলাম। ওয়েটার আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। এত টাকা দিয়ে কি করব? তুই তোরটা রেখে বাকিটা আমাকে দে, জলদি কর, বাস ছেড়ে দিবে তো। স্যার বাস তো আরো 10 মিনিট আগে চলে গেছে। কি? আমাকে আগে বলিসনি কেন? বলছি, কিন্তু আপনি শুনতে পান নাই। সমস্যা নাই স্যার, আপনি আরো 15-20 মিনিট সামনে হাঁটলেই একটা বাজার পেয়ে যাবেন, সেখানে আরো গাড়ি পেয়ে যাবেন।
ঠিক আছে। আমি হোটেলটা থেকে আরও 10 মিনিট সামনে নির্জন রাস্তা দিয়ে হাঁটছিলাম। হঠাৎ পাশের জঙ্গল থেকে গুলির শব্দ শুনতে পেয়ে সাথে সাথে থমকে গেলাম। তখনই পরপর আবার 2বার গুলির শব্দ ভেসে আসলো। শব্দটা ডান দিকের জঙ্গল থেকে আসছে। আমি আস্তে আস্তে জঙ্গলটার ভেতরে ঢুকে গেলাম। কিছুক্ষণ হাঁটতেই হঠাৎ কিছু একটা চোখে পড়তেই থমকে গেলাম। দেখতে পেলাম কিছু লম্বা কালো জামা গায়ে, মুখে মুখোশ পরা কয়েকটা লোক একটা বয়স্ক লোকটা গাছের সাথে উল্টা করে ঝুলিয়ে লোকটাকে অত্যাচার করছে। লোকটার 2 পায়ে 2টো গুলি করেছে। তখন মুখোশ পরা লোকদের একজন বলল, কুত্তার বাচ্চা, তুই জানিস না আমাদের বস কত ভয়ঙ্কর মানুষ? তারপরও তুই বসের সাথে বেইমানি করলি। আমাকে মেরে ফেলো, তারপরেও এই ছোট্ট মাসুম বাচ্চাটাকে ছেড়ে দাও। এই মাসুম বাচ্চাটা তোদের কি ক্ষতি করেছে? বসের হুকুম, তোর পরিবার একটা পিঁপড়াও যেন বাঁচতে না পারে। এই বাচ্চাকে এই বুড়ার সামনে জিন্দা কবর দিয়ে দে। বুড়া দেখুক আমাদের বস কতটা ভয়ঙ্কর হতে পারে। তখন বাকি লোকগুলো কবর খুঁড়তে শুরু করলো। কবর খোঁড়া শেষে বাচ্চাটাকে কবরের মধ্যে রেখে দিল। বাচ্চাটা চিৎকার করে কান্না করতে লাগলো। তখনই আরেকটা লোক বাচ্চাটার কান্না বন্ধ করার জন্য খুব জোরে বাচ্চাটার বুকের উপর চড় বসিয়ে দিল। সাথে সাথে বাচ্চাটার কান্না বন্ধ হয়ে গেল। বাচ্চাটা শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। সাথে সাথে আমার কলিজাটা কেঁপে উঠল, চোখ দিয়ে পানি চলে আসলো। আর এদিকে বয়স্ক লোকটা চিৎকার করে কান্না করতে করতে বলল, অমানুষের বাচ্চা, তোদের কি মনে কোনো মায়া দয়া নেই? এই মাসুম বাচ্চাটাকে তোদের কি এমন ক্ষতি করেছিল? কেন তাকে তোরা এমন কষ্ট দিয়ে মারলি? হা 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 হা। হ্যাঁ, আমাদের মনে কোনো মায়া দয়া নেই। আমরা শুধু মানুষের লাশ দেখতে চাই। তোরও সময় শেষ। তোকে বাঁচিয়ে রেখেছি শুধু তোর সামনে তোর নাতনির মৃত্যু দেখার জন্য। শুনে রাখ, বাবারও উপর বাবা আছে। তোদের ধ্বংস একদিন হবে। সেদিন কেউ পালিয়ে বাঁচতে পারবি না। আর তোদের এই আরেক্স ও বাঁচতে পারবে না। কেউ একজন তো আসবেই তোদের এই তামাশা শেষ করে দিতে। তোর অনেক বক বক সহ্য করেছি, আর না। এবার যা বলার উপরে গিয়ে বল। বয়স্ক লোকটাকে গুলি করে মেরে ফেলল। তখন লোকগুলো চলে যেতেই আমিও লোকগুলোর পিছু নিতে লাগলাম। লোকগুলো একটা জঙ্গলের ভিতর ঢুকতেই হারিয়ে গেল। আরে, লোকগুলো কোথায় চলে গেল? হঠাৎ পায়ের তলাতে কিছু একটা নড়তে লাগলো। তাকিয়ে দেখি একটা ঢাকনার মতো গোল কিছুর উপর আমি দাঁড়িয়ে আছি। আমি তাড়াতাড়ি ঢাকনার উপর থেকে গাছের আড়ালে লুকিয়ে পড়লাম আর ঢাকনার উপরে নজর রাখলাম। হঠাৎ ঢাকনাটা অটোমেটিক খুলে গেল আর সেটার ভেতর থেকে একটা অল্প বয়সী মেয়ে আর একটা বয়স্ক পুরুষ বের হলো। এটা দেখে তো আমি অবাক। আবার একটা রিমোট দিয়ে চাপ দিতেই ঢাকনাটা বন্ধ হয়ে গেল। আর রিমোটটা একটা গাছের কুটিরে একটা পাসওয়ার্ড দিয়ে আটকে রাখলো। আসলে গাছটাতে রিমোট লুকানোর জন্য একটা লকার আছে, সেটাতে আবার পাসওয়ার্ডও আছে, আর সেখানে রিমোটটা লুকিয়ে রাখে। কিন্তু মেয়েটাকে আমার কেমন চেনা চেনা লাগছে, আর এই লোকটাকেও কোথায় যেন দেখেছি। ওরা দুজন চলে যেতেই আমি আস্তে আস্তে ওই গাছটার কাছে চলে গেলাম। মেয়েটার মতো আমিও পাসওয়ার্ড দিতে লাগলাম, কিন্তু খুলল না। এবার ভালো করে মনে করে নিলাম মেয়েটা কত কত সংখ্যার পাসওয়ার্ড দিয়েছিল। আমিও ঠিক সেভাবে দিতে লাগলাম। এবার হঠাৎ খুলে গেল। আমি খুশি হয়ে ভেতর থেকে যখনই রিমোট বের করতে যাব তখন একটা বড় শক লাগলো। সাথে সাথে অ্যালার্ম বাজতে শুরু করলো। ভয় পেয়ে আমি ওখান থেকে পালিয়ে গেলাম। কিছুক্ষণ পর কোথা থেকে আবার ওই মেয়েটা আর বয়স্ক লোকটা চলে গেল এবং দেখতে পেল লকারটা খোলা। এটা দেখেই মেয়েটার চোখটা কপালে উঠে গেল। এটা কি করে সম্ভব বাবা? এই পাসওয়ার্ড আমি আর তুমি ছাড়া তো কেউ জানে না। তাহলে এই লকারটা খুললো কিভাবে? আমিও তো সেটাই ভাবছি মা, এটা কি করে হতে পারে? বাবা, আমার মনে হয় আমাদের উপর কেউ ফলো করছে।
এবং আমাদের পাসওয়ার্ডও জেনে গেছে। তখন কাকে যেন ফোন করলো, সাথে সাথে ঢাকনাটা খুলে কয়েকজন লোক বের হয়ে এলো। লোকগুলোর মধ্যে একজন বলল, কি হয়েছে ম্যাম? এখানে কেউ আমাদের উপর ফলো করছে, জলদি যাও, তাকে খুঁজে ধরে নিয়ে এসো যেন পালাতে না পারে, ইমিডিয়েট। ওকে ম্যাম। কে তুই? একবার শুধু হাতের কাছে পেয়ে যাই, তারপর দেখ তোর কি অবস্থা করি। এদিকে আমি পালানোর সময় একটা কালো গাড়ি দেখতে পাই। গাড়িটাও কেমন চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি, কিন্তু আমার কিছুই মনে পড়ছে না। আমি আর কিছু না ভেবে গাড়ির পেছনের ঢাকনাটা খুলে পিছনে লুকিয়ে পড়ি। ওদিকে লোকগুলো ফিরে আসতেই, কি হলো? খালি হাতে ফিরেছিস কেন? কি, এটা কি করে হতে পারে? এত বড় জঙ্গল থেকে এত কম সময়ে কি করে পালাতে পারে? নিশ্চয় কোথাও লুকিয়ে বসে আছে, ভালো করে খুঁজে দেখ। চোখগুলো আবার আমাকে খুঁজতে গেল। মা চল আমরা ফিরে যাই, সন্ধ্যা হতে চললো। হ্যাঁ বাবা, চলো যাই, তবে এবার রিমোট সাথে করে নিয়ে যাবে। আচ্ছা চল। লোকগুলো আবার আমাকে খুঁজতে গেল। এদিকে আমার খুব ঘুমে ধরেছে, তাই আমি একটু ঘুমিয়ে নিলাম। ঘুম ভাঙতেই গাড়ির দরজা খুলতেই দেখি আমি একটা অন্য জায়গা। দেখে মনে হচ্ছে এটা শহর এলাকা হবে, কিন্তু যখনই আমার বাচ্চাটার কথা মনে পড়ছে আমার কলিজা কেঁপে উঠছে। কি করে পারলো এই নরপশুগুলো একটা মাসুম বাচ্চাটাকে ভয়ঙ্করভাবে মেরে ফেলতে? ওই বাচ্চার কান্নাটা এখনও আমার কানে বাজছে। আমিও যতদিন না ওই মাসুম বাচ্চাটার প্রতিশোধ না নিতে পারবো ততদিন আমার মনের আগুনটা নিভবে না। কিন্তু ওদের ওখানে তো ভয়ঙ্কর সিকিউরিটি, ওদের ওখানে ঢুকতে হলে আমার ওই মেয়েটিকেই টার্গেট করতে পারবো, তাহলেই সম্ভব। এখন আমার একটাই কাজ, ওই মেয়েটিকে খোঁজা। আমি গাড়ি থেকে বেরিয়ে একটা রেস্টুরেন্টে ঢুকে কিছু খেয়ে নিলাম। খাওয়ার এক পর্যায়ে জঙ্গলের ওই মেয়েটির দিকে চোখ পড়ল। মেয়েটি আরেকটা সুন্দরী মেয়ের সাথে বসে কফি খাচ্ছিল। আরে এটা তো সেই মেয়েটি, ও এখানে কি করছে? আরে বাহ, এ তো দেখি মেঘনা চাইতেই জল। আমি আস্তে আস্তে গিয়ে মেয়েটির পাশে গিয়ে বসে পড়লাম। তখনই দুটো মেয়ে আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। মনে হচ্ছে আমি কোনো এলিয়েন, পৃথিবীতে এই প্রথম এসেছি। তখন সুন্দরী মেয়েটা আমাকে বলল, সাকিব তুমি? এই কে আপনি? আমার নাম সাকিব না, শালা নিজের নামটা কি নিজেই জানি না। এক একজন এক এক নামে ডাকছে। যাই হোক, এই ম্যাডাম আপনার নামটা কি জানতে পারি? জঙ্গলের মেয়েটাকে। তখনই আবার সুন্দরী মেয়েটা, কি তুমি আমাকে চিনতে পারছো না? আমি নীলা। এ রাখেন তো আপনার নীলা, এখানে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলছি। যা বলছিলাম, আপনার নামটা বলবেন প্লিজ? ছি, তুই এত খারাপ, তুই আর কোনোদিনও আমার সামনে আসবি না। কাঁদতে কাঁদতে চলে গেল। এই নীলা দাঁড়া, আমাকে রেখে কোথায় যাচ্ছিস? ধুর, ওই মেয়েটা যেখানে খুশি যাক, আপনাকে যেটা বলছি সেটা বলেন। কি বলবো? কি মানে? আপনার নামটা কি? আপনাকে কেন আমার নাম বলবো? কে আপনি? আমি কে? আমি কে? আপনি কি পাগল? কেন আমি পাগল কেন হতে যাব? তাহলে আপনি কে সেটা কেন বলছেন না? আচ্ছা, আপনি আমাকে একটা নাম দিয়ে দেন, আমার নামটা মনে পড়ছে না। কেন? আমি কেন আপনাকে নাম দিয়ে দিব? আপনি জানেন না কে আপনি? জানলে কি আর আপনাকে বলতাম? মানে? আচ্ছা, এসব বাদ দেন, আপনার নাম কি সেটা বলেন। রিদিশা আক্তার তন্নি। ও আচ্ছা, আর যে মেয়েটা কান্না করতে করতে চলে গেল উনি কে? ওর নাম নীলা। ওর সাথে আমার হঠাৎ পরিচয়, বলতে পারেন ও আমার ফ্রেন্ড। মানে বুঝলাম না। আমি একদিন শপিং করতে গিয়েছিলাম, সেখানে আমাদের পরিচয়। অনেকদিন পর আমাদের দেখা, তাই একসাথে কফি খাচ্ছিলাম। কিন্তু আপনাকে দেখে এমন করলো কেন? আমি কি জানি, আমি তো ওকে চিনিও না, নিজের নামটাই তো জানি না, ওকে কি করে চিনব? সত্যি কি আপনি আপনার নাম জানেন না? আপনার মাথা ছুঁয়ে বলছি। এই না না, থাক থাক। আচ্ছা ঠিক আছে, কিন্তু তখনই হঠাৎ জাহিদ আর সাথে সবাই রেস্টুরেন্টে প্রবেশ করলো। আমি বুঝতে পারলাম এরা আমাকে খুঁজতে আসছে। সাথে সাথে আমি টেবিলের নিচে
লুকিয়ে পড়লাম। আরে কি করছেন? আপনি টেবিলের নিচে বসে আছেন কেন? ওই যে সামনে দুটো ছেলে আর দুটো মেয়েকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ওরা কাউকে হয়তো খুঁজছে, কিন্তু আপনি ভয় পাচ্ছেন কেন? ওরা অন্য কাউকে খুঁজছে না, আমাকেই খুঁজছে। প্লিজ বাঁচান আমাকে। আচ্ছা, দেখছি। তখনই রিদিশা জাহিদকে ইশারা দিয়ে ডাক দিল। জাহিদ কাছে আসতেই, অনেকক্ষণ ধরে দেখছি আপনি কাউকে খুঁজছেন মনে হয়। হ্যাঁ দেখেন তো, এই ছবিটা ছেলেটাকে দেখছেন কিনা? হ্যাঁ, দেখেছি তো। আমি তো অবাক। এবার মনে হয় আমি ফেঁসে গেলাম। কি? কখন, কোথায়, আর কার সাথে দেখছেন? একটা বোরখা পরা মেয়ে, তার সাথে কিছুক্ষণ আগে বেরিয়ে গেল। ধন্যবাদ আপনাকে। এই চলো সবাই। সবাই চলে যেত। সবাই চলে গেছে, এবার তো বেরিয়ে আসুন। জি, ধন্যবাদ আপনাকে। ইটস ওকে। কিন্তু ওরা কারা, আর আপনাকেই বা কেন খুঁজছে? কি জানি, আমাকে দেখা মাত্রই আমার পিছু নিতে শুরু করেছে। আপনি আমার সাথে চলুন। কোথায় যাব? আপনার সাথে? চলুন, গেলেই বুঝতে পারবেন। আচ্ছা চলুন। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে রিদিশা আমাকে তার গাড়িতে বসালো। আমাকে সামনের সিটে বসিয়ে রিদিশা পাশের ড্রাইভিং সিটে বসলো। কিছু দূর যেতেই, আচ্ছা আমরা এখন কোথায় যাচ্ছি? বাড়িতে যাচ্ছি। ধুর, কি যে বলেন, আমার বাড়িঘর নেই। আপনার বাড়িতে না, আমার বাড়িতে। ও আচ্ছা। কিছু দূর যেতেই আবার আমাদের সামনে একটা গাড়ি এসে পথ আটকালো। গাড়ি থেকে নামতেই দেখি দুইটা ছেলে আর দুইটা মেয়ে মুখোশ মুখে আর আমাদের দিকে এগিয়ে আসছে। গাড়ির কাছে আসতেই কে আপনারা? কি চাই আপনাদের? মুখোশ পড়াগুলোর মধ্যে একটা ছেলে কণ্ঠে, আমাদের ছেলেটাকে চাই, দিয়ে দিয়ে চলে যাব। কখনোই না, আমি থাকতে তোমরা ওকে নিয়ে যেতে পারবে না। দেখ তবে তোকে কি হাল করি। এই তোর মেয়েটাকে মেরে ফেল। না তোমরা ওকে মেরো না, তোমরা আমাকে নিয়ে যাও, তবুও ওকে মেরো না। না, তুমি কোথাও যাবে না। তোদের ফালতু বকবক শোনার টাইম আমার নেই, চল আমার সাথে। ঠিক আছে, আসি ম্যাডাম। চল। আমাকে নিয়ে যেতেই রিদিশা গাড়িতে বসে কান্না করতে লাগলো। লোকগুলো আমাকে রিদিশার থেকে দূরে নিয়ে যেতেই, অনেক হয়েছে, এবার তো থাম, আমাদের প্ল্যান কাজ করে গেছে। সাথে সাথে সবগুলো মুখোশ খুলে আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। কি হলো, সবাই এভাবে হাঁ করে তাকিয়ে আছিস কেন? সবাই অবাক হলেও একজন অবাক হলো না, সে হলো জাহিদ। জাহিদ মুচকি মুচকি হাসতেছে। হঠাৎ রিয়া বলল, এ কি, তুমি হাসতেছো কেন? আর কিসের প্ল্যানের কথা বলছে? কারণ ওর তো স্মৃতিশক্তি হারিয়ে যায়নি, সেটা শুধুমাত্র আমি, ডক্টর আর রকিব জানতাম। আর এইসব সবকিছু ছিল একটা প্ল্যান। জাহিদের কথা শুনে সবাই হাঁ করে আমার আর জাহিদের দিকে তাকিয়ে আছে। জাহিদ ভাইয়া, আপনারা কোনো প্ল্যানের কথা বলছেন? আমরা তো কিছুই বুঝতে পারছি না। আমরা সবাই যে প্ল্যান করেছিলাম সেটা তো আমরা জানি। আমি বলছি, চলেন সবাই ফ্ল্যাশব্যাকে ঘুরে আসি। আমি যখন তুহিনকে বাঁচাতে বিল্ডিংটাতে গিয়েছিলাম, হঠাৎ ফেরার পথে আমাকে কেউ পেছন থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। মেয়েটা ছিল আগে যে মেয়েটা আমার হাতে গুলি করেছিল, সেই মেয়েটা। তারপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরে পাই তখন দেখি চারিদিকে আগুন আর আগুন। হঠাৎ তখন জাহিদ দৌড়ে আমার কাছে আসে। জাহিদ, তুই এই আগুনের ভেতর ঝাঁপ দিতে গেলি কেন? তুই আমার ছোট কালের বেস্ট ফ্রেন্ড, আমরা একসাথে বড় হয়েছি, আর আজ তুই আমার সামনে আগুনে পড়তে থাকবি। আমি বেঁচে থাকতে সেটা কি করে হয়? বলে দুজন একসাথে মরবো, বাঁচলেও একসাথেই বাঁচবো। সেদিন জাহিদের কথা শুনে আমার দুই চোখের পানি আটকাতে পারিনি। বন্ধু তো এমনই হওয়া উচিত। তখন আমি আর জাহিদ ভেতরে বসে একটা প্ল্যান করি। যতদিন না আমরা ওই RX খুঁজে না পাবো, ততদিন আমরা এভাবেই আমাদের অভিনয় চালিয়ে যাব। আর বাকিটা তো আপনারা জানেন। ফ্ল্যাশব্যাক শেষ। তার মানে এসব সাজানো? রাগে জাহিদের দিকে কটমট করতে করতে, আমার কি দোষ? আমাকে যেভাবে বলছে সেভাবেই করছি। আমাকে রাগ দেখিয়ে কি হবে?
আচ্ছা এসব এখন বাদ দেন, আসল কথা বল। আরএক্সকে খুঁজে পেয়েছি, কিন্তু তখন আমার আবার ওই বাচ্চাটার চিৎকারের আওয়াজ কানে ভেসে আসলো। যখনই বাচ্চাটার চেহারা আমার চোখে ভাসছে, আমার কলিজা কেঁপে উঠছে। তারপর কি বল? তখন ওদেরকেও সবটা খুলে বললাম। সবটা শুনে সবার চোখে পানি চলে আসলো। ছি, মানুষ এতটা নরপশু হতে পারে, কিন্তু এখন কি করব? এখন আমার একমাত্র হাতিয়ার ওই রিদিশা। ওই পারে আমাকে ওদের গোপন আস্তানায়। কি? কিন্তু মেয়েটাকে দেখে তেমনটা তো মনে হলো না। আমারও সেই একই প্রশ্ন। মেয়েটার ব্যবহার আমাকে তেমন কিছুর আভাস দিচ্ছে না। তারপরও দেখা যাক কি হয়। তবে খুব সাবধানে কিন্তু। ঠিক আছে। আচ্ছা দেখে আয় তো রিদিশা এখনো আছে কিনা। আচ্ছা দেখছি। কিছুক্ষণ পর এসে হ্যাঁ আছে, বসে বসে কান্না করছে। কিন্তু আমার মনে হয় না মেয়েটা এতটা চালাক। একে দেখেও তো আবার সহজ সরল মনে হচ্ছে। দেখ, কাউকে কখনো দুর্বল ভাবিস না। কার ভেতরটা কেমন সেটা কেউ জানে না। আচ্ছা আমি তাহলে আসি। আর শোনো, এই কথা কেউ যেন জানতে না পারে যতদিন আমাদের মিশন শেষ না হবে, এমনকি বড় স্যারও না। আরেকটা কথা, নীলা আমাকে ভুল বুঝে চলে গেছে, পারলে ওকে একটু বুঝাস। আর করিম চাচাকে বলবি আমি কয়েকদিনের জন্য শহরের বাইরে আছি। আচ্ছা ঠিক আছে, বেস্ট অফ লাক। আচ্ছা ঠিক আছে। ওদের বিদায় দিয়ে আমি আবার রিদিশার কাছে চলে এলাম। দেখতে পেলাম রিদিশা কান্না করছে। পিছন থেকে রিদিশার কাঁধে হাত দিতেই রিদিশা চমকে উঠে পিছে ফিরে তাকায়। পিছে ঘুরতেই দেখি রিদিশা কান্না করে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। আমাকে দেখতে পেয়ে খুশিতে জড়িয়ে ধরে পাগলের মতো আমার চোখে মুখে চুমু দিচ্ছে। রিদিশার এমনটা দেখে আমি অবাক হয়ে গেলাম। মনে মনে ভাবতে লাগলাম, এই ঘটনা যদি নীলা একবার জানতে পারে, তাহলে এবার সত্যি সত্যি আমার স্মৃতিশক্তি ভুলিয়ে দিবে। আমি রিদিশার থেকে ছাড়িয়ে নিজেকে স্বাভাবিক করে নিলাম। ম্যাডাম, আপনি এসব কী করছেন? আর আপনি কান্না করছেন কেন? তুমি ঠিক আছো তো? ওরা তোমাকে কিছু করেছে নাকি? না, আমাকে কিছুই করেনি, কিন্তু আপনি কান্না করছেন কেন? আর এসব কি? রিদিশা আবার আমাকে জড়িয়ে ধরল। এবার রিদিশা যেটা বলল তার জন্য একদম প্রস্তুত ছিলাম না। আই লাভ ইউ সাকিব, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এবার বুঝি স্মৃতিশক্তির সাথে আমার জানটাও পটল তুলতে যাবে। এবার আমি মরবো কনফার্ম। রিদিশা আমাকে ভালোবাসে, এটা যদি নীলা একবার জানতে পারে, তো পাঠক পাঠিকারা বলে দেন আমার কি অবস্থা হতে পারে। রিদিশাকে ছাড়িয়ে বললাম, ম্যাডাম কি বলছেন এসব? আমি নিজেই নিজেকে চিনি না, আর আপনি বলছেন আমাকে ভালোবাসেন? পাগল হয়ে গেছেন নাকি আপনি? কেন? আপনি আমাকে চিনেন না, জানেন না, এক দেখাতেই বলছেন ভালোবাসি। চেনা জানা দরকার নেই, তোমাকে আমি ভালোবাসি, এটাই শেষ। আর আজ থেকে তোমার নাম হলো। রিদিশা কিছুক্ষণ ভেবে চিনতে, আজ থেকে তোমার নাম রাফসান। নাম শুনে আমি তো অবাক। মগের মূল্যক নাকি এক একজন এক এক নাম দিবে? চুপ, আজ থেকে এটাই তোমার নাম। ওঠো গাড়িতে। না, আমি উঠবো না, আপনি একাই যান। তুই উঠবি না, তোর বাপ উঠবে। তাহলে আমার বাবাকে উঠান। এটা কথার কথা বলেছি, ওঠো গাড়িতে। আমাকে জোর করে গাড়িতে উঠালো। কিছুক্ষণ পর একটা বিশাল বাড়ির গেটের সামনে নিয়ে হর্ন বাজতে লাগলো। কিছুক্ষণ পর সিকিউরিটি এসে গেট খুলে সালাম দিল। বাবা আর আপু কি বাসায় এসেছে? জি আপামনি। রিদিশা গাড়িটা পার্ক করে আমাকে নিয়ে বাড়ির ভেতরে চলে গেল। ভেতরে ঢুকেই আমি অবাক, এটা বাড়ি নাকি কোনো রাজার প্রাসাদ? ম্যাডাম, এটা আমাকে কোথায় নিয়ে এলেন? কেন আমাদের বাড়িতে? দাঁড়াও, আমার বাবা আর আপুকে ডেকে আনছি। রিদিশা আমাকে সোফা সেটে বসিয়ে রেখে ভেতর থেকে তার বাবা আর বোনকে ডেকে আনলো। তখনই আমি যেটা দেখলাম তার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। টেনশনে আমার শরীর দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো, কারণ রিদিশা আর তার বোন হুবহু একই, দেখে মনে হচ্ছে জমজ। আবার দুজনেই একই পোশাক গায়ে।
কিন্তু দুজনের মধ্যে একজন আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কি করব কিছুই মাথায় আসছে না, কে আসল আর কে নকল। হঠাৎ তখনই আমার ফোনটা কাঁপতে শুরু করলো। বুঝতে পারলাম কেউ হয়তো ফোন করেছে। কিছুক্ষণ পর ফোনটা এমনিতেই কেটে গেল। একটু পর আবার শুরু হলো। কি করব বুঝতে পারছি না। একে তো চমচ, তার উপর আবার এই ফোন। এখন যদি ফোনটা ধরতে যাই তাহলে সন্দেহ করতে পারে। আচ্ছা, আপনাদের দুজনের ভেতর রিদিশা কোনজন? আমি রিদিশা। একটা কথা বলার ছিল, যদি কিছু মনে না করেন। আচ্ছা বলো। আপনাদের টয়লেটটা কোন দিকে? ও এই ব্যাপার। জি। আসো আমার সাথে। রিদিশা আমাকে টয়লেটটা দেখিয়ে দিয়ে চলে গেল। রিদিশা চলে যেতে রিদিশার বোন বলল, রিদিশা, কে ওই ছেলেটা? আর সাথে তোর কিসের সম্পর্ক? আর ছেলেটা তোকে কানে কানে কি কথা বললো? আপু, আমি ওর নাম জানি না, এমনকি ও নিজেও ওর নাম জানে না। আর ওই ছেলেটা আমার বন্ধু, তাই আমি ওর নাম দিয়েছি রাফসান। আর ও টয়লেট যাবে বলছিল, তাই আমি ওকে টয়লেটটা দেখিয়ে দিয়ে আসলাম। দেখেছো বাবা, কোথাকার কে না কে তাকে নাকি বন্ধু বানিয়েছে, আবার ছেলেটার নামও ঠিক করে দিয়েছে। রিদিশার বাবা, সেটাই তো দেখছি। ওর খুব পাকনা গজিয়েছে। আমি ওর পাকনাটা ভাঙার চেষ্টা করছি। আর ওই ছেলেকে বলে দিয়ে চলে যেতে, তোর বন্ধু বলে ছেড়ে দিলাম। নেক্সট টাইম যদি তোকে ওর আশেপাশে বা ওকে তোর আশেপাশে দেখি, দুটোকেই কেটে ফেলবো। শুনেছিস তো বাবা কি বলছে? তুই কিন্তু ভালো করে জানিস আমি আর বাবা মুখ দিয়ে যেটা বলি সেটাই করি। সো সাবধান, যা করবি বুঝে শুনে করবি। চলো বাবা। রিদিশা আরিশার কথা শুনে ভয়ে কাঁপতে লাগলো। কারণ রিদিশা জানে তার বাবা আর বোন তাদের স্বার্থের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে। এদিকে আমি টয়লেট গিয়ে ফোনে কথা বলা শেষ করেই বাইরে বেরোতেই দেখি রিদিশা আমাকে দেখে রাগে কটমট করছে। তাহলে রিদিশা আমাকে ফোনে কথা বলা আড়ি পেতে শুনছিল নাকি? কি হলো রিদিশা ম্যাডাম, আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? এ কথা বলতেই রিদিশা আমার শার্টের কলার চেপে ধরে মেইন দরজার বাইরে বের করে দিল। আমি অবাক হয়ে মেয়েটার কাণ্ড দেখছি। সিকিউরিটি, এই ছেলেটাকে এখান থেকে বাহিরে বের করে দাও। রিদিশার কথা শুনে তো আমি অবাক। আমাকে নিচে থেকে বাড়িতে এনে অপমান করে বের করে দিল কেন? রিদিশা ম্যাডাম, আমি আর কিছু বলার আগেই রিদিশা দরজা বন্ধ করে দিয়ে চলে গেল। সাথে সাথে সিকিউরিটি এসে আমাকে ধরে বাইরে বের করে দিল। তখন আমার মনে হলো ওটা রিদিশা নাকি রিদিশার বড় আপু, মাথায় কাজ করছে না। শালার কোথায় এসে ফেসে গেলাম। রিদিশা তো আমার সাথে হাসি খুশিভাবে কথা বলল। আমার মনে হয় ওর বড় বোন হবে। আচ্ছা, এই দারোয়ানকে একবার জিজ্ঞেস করে দেখি কিছু জানা যায় কিনা। এই যে শুনুন। জি বলুন। আপনাকে দেখতে কি হ্যান্ডসাম লাগছে? পুরাই সালমান খান। আহা, কি মার্সেল আপনার। আমি তো আপনার ফ্যান হয়ে গেলাম। আমার পাম দিয়ে মনে হয় কাজ হয়েছে। লোকটা লজ্জায় মাথা নিচু করে হাসতেছে। সামনের দুইটা দাঁত নাই। আহা, কি কিউট লাগছিল। দেখি আর একটু পাম দিয়ে। আমি কি আপনার একটা অটোগ্রাফ পেতে পারি? আপনি কি আমার সাথে এক কাপ কফি খাবেন প্লিজ? সরি, আমার কফি খাওয়ার সময় নেই। দারোয়ানের কথা শুনে আমার হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। নিজেকে কন্ট্রোল করলাম। আচ্ছা ঠিক আছে, কফি খাওয়ার দরকার নেই। আমার কিছু প্রশ্ন ছিল আপনার কাছে। দারোয়ান সাথে সাথে উঠে কোথায় যেন চলে গেল। কি আর করার, হয়তো বুঝতে পেরেছে কিছু জিজ্ঞেস করব। পকেট থেকে ফোনটা বের করে জাহিদকে ফোন দিতে যাব, এমন সময় হঠাৎ পেছন থেকে দারোয়ান বলল, কে? আপনাকে বড় ম্যাডাম ডেকেছেন। কে বড় ম্যাডাম? ভিতরে চলুন, বুঝতে পারবেন। বাড়ি থেকে বের করে দিয়ে হঠাৎ আবার ডেকে পাঠালো কেন? নিশ্চয়ই কিছু একটা কারণ আছে। আচ্ছা ভেতরে যাই, চলুন। আসুন। আমি বাড়ির ভেতরে যেতেই বললাম, আমাকে আবার ডাকার কারণ কি? আর আপনি কোনজন? আমি রিদিশার বড় বোন আরিশা। ও, তুমি যাও। দারোয়ান আরিশাকে সালাম জানিয়ে বাইরে চলে গেল। বলুন কেন ডেকেছেন? তার আগে তোমার পরিচয় দাও। তুমি কে, কোথা থেকে এসেছো?
আর এদিশের সাথে তোমার দেখা হলো কিভাবে? আমি কে আমি জানি না, নিজের নামটাও বলতে পারি না। হাসপাতালে জ্ঞান ফেরার পর কাউকে চিনি না। রিদিশা ম্যাডামের সাথে রেস্টুরেন্ট দেখা হয়, সেখান থেকে তার সাথে পরিচয় হয়। এর বেশি আমি আর কিছুই বলতে পারবো না। বাই, এখন তাহলে চলি। আরে দাঁড়াও দাঁড়াও, আমি কি বলেছি তোমাকে চলে যেতে? প্রথমত তুমি তোমার নাম জানো না, তার উপর তুমি স্মৃতিশক্তি হারা। তুমি এখান থেকে বেরিয়ে কোনো কাজ পাবে না, কেউ তোমাকে কাজ দিতে চাইবে না, আর তোমাকে সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরতে হবে। মানে কি বলতে চান আপনি? তেমন কিছু না, আমার তোমাকে ভালো লেগেছে, তুমি অনেক ফার্স্ট, তোমাকে দিয়ে আমার কাজ হবে। এখন তোমাকে আমি একটা অফার দিব, বলতে পারো বাম্পার অফার। সারা জীবন তোমার আরাম আয়েসে কেটে যাবে। অফারটা কি সেটা তো বলবেন। তোমাকে আমার ছোট একটা কাজ করে দিতে হবে, বিনিময়ে তোমাকে এত টাকা দিব তুমি সারা জীবন আরামে পায়ের উপর পা দিয়ে খেতে পারবে, সাথে থাকছে একটা মূল্যবান দামি সারপ্রাইজ। তখনই বুঝতে পারলাম আরিশা আমাকে তার হয়ে কাজ করার জন্য বলছে। আমিও ঠিক এমনটাই চেয়েছিলাম। এ দেখি মেঘনা চাইতেই জল। না, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। কি হলো, কি ভাবছো? আমি রাজি, কিন্তু কাজটা কি? সেটা সময় হলেই জানতে পারবে। আর আজ থেকে তুমি এখানেই থাকা খাওয়া করবে। ঠিক আছে। গুড বয়, তাহলে এখন খাওয়া দাওয়া করে রেস্ট করো, আগামীকাল থেকে তোমার কাজ শুরু। আর প্রচুর ক্ষুধা লাগছে, তাই তাড়াতাড়ি খেতে বসে পড়লাম। খাওয়ার এক পর্যায়ে হঠাৎ কেউ বলে উঠল, তুমি আবার এখানে কি করে এলে? সাথে সাথে আমার হাত থেকে মুরগির রানটা ফ্লোরে পড়ে গেল। পিছে তাকিয়ে দেখি আরিশা নাকি রিদিশা বুঝতে পারছি না। আরিশা তো আমাকে ডেকে আনলো, তাহলে নিশ্চয়ই এটা রিদিশা হবে। আপনি কোনজন? আমি রিদিশা। আপনার আপুই আমাকে আবার ফিরিয়ে এনেছে, তার মানে আপনি আমাকে বের করে দিয়েছেন? হ্যাঁ। আপনার বোন আমাকে এখন থেকে এখানে থাকতে বলেছে। আমার কথা শুনে রিদিশা অবাক হয়ে বলল, কি বলছো? আর আমাকে নাকি কি কাজ দিবে? কাজটা করলে নাকি অনেক টাকাও দিবে, যেটা দিয়ে আমি সারা জীবন পায়ের উপর পা দিয়ে বসে খেতে পারবো। আমার কথা শুনে রিদিশার চোখ কপালে উঠে গেল। একটা কাজের জন্য এত টাকা? কাজটা কি? সেটা আমি জানি না, বলেছে যখন করতে হবে তখন বলবে। রিদিশা আমাকে কিছু বলতে যাবে, তখনই কেউ বলে উঠল, কি হচ্ছে এখানে? কে দেখি আরিশা। আরিশাকে দেখে রিদিশা ঘাবড়ে গেল। আরিশা আমার কাছে আসতেই রিদিশা চলে গেল। কি হচ্ছিল এখানে? আর রিদিশা তোমাকে কি বলছিল? কিছু না, বলছিল আমি আবার এখানে কি করছি। ও আচ্ছা। খাওয়া দাওয়া শেষে আমাকে একটা রুম দেখিয়ে দেওয়া হলো। আমি আর কিছু না ভেবে রেস্ট করতে লাগলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি সকাল 9টা বাজে। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে চলে গেলাম, কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না। রিদিশার বাবাকে একবার চোখের দেখা দেখলাম, আর তাকে দেখতে পেলাম না। এসব ভাবছিলাম, হঠাৎ কেউ বলে উঠল, এখনো বসে থাকবে নাকি? দ্রুত ব্রেকফাস্ট সেরে নাও। পিছে তাকিয়ে দেখি, আচ্ছা আপনি আরিশা নাকি রিদিশা? আমি চিনব কিভাবে? আমি আরিশা, আর আমার কপালে দেখো বড় একটা কাটা দাগ আছে। কাটা দাগ দেখে বুঝতে পারবে আমি আরিশা। ঠিক আছে। ঠিক আছে, তুমি ব্রেকফাস্ট করো। আমি খাওয়া দাওয়া শেষ করে আরিশার সাথে গাড়িতে গিয়ে বসলাম। ঘন্টা খানেক পর আরিশা গাড়িটা থামিয়ে দিল। গাড়ি থামালেন কেন? তুমি গাড়িতে বসে থাকো, আমি আসছি। যাক, ভালোই হলো, এই সুযোগটা কাজে লাগাই। দেখতে পেলাম আরিশা একটা বড় শপিং মলে ঢুকলো। প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গেছে, কিন্তু আরিশার কোনো খবর নেই। আমারও গাড়িতে বসে থাকতে বোরিং লাগছে, তাই আমিও শপিং মলের ভেতরে চলে গেলাম। অনেক খোঁজাখুঁজি করার পর দেখতে পেলাম আরিশা কার সাথে যেন কথা বলছে, মনে হচ্ছে কোনো মেয়ে হবে। আমি একটু পরিষ্কার করে দেখতে পেলাম কে মেয়েটা। হঠাৎ পেছন থেকে কে যে কাঁধে হাত রাখলো, আমি হাতটা সরিয়ে দিলাম। আবার মেয়েটাকে দেখার জন্য সামনে এগিয়ে গেলাম। এবার আমাকে ধরে পিছে ঘোরাতেই চমকে উঠলাম, আরে এ তো নীলা। নীলা এখানে কি করছে? নীলা আমার দিকে ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে আছে। শালা লুচ্চা, আমি থাকতে তুই অন্যজনকে লাইন মারিস? আজকে তোরে খাইছি, আয় আমার সাথে। কে আপনি? আর আমি বা লুচ্চামি কখন করলাম? বাহ, একটু আগেও তো ওই মেয়ে দুটোকে উকি মেরে দেখছিলি। কি? আপনি যেটা ভাবছেন সেটা না। আসলে আসলে
কি ডাকবো ওদের? ওই আপু। আর কিছু বলার আগেই নীলার মুখটা চেপে ধরলাম। ওই কি করছেন কি? আমাকে কি মাইর খাওয়াবেন নাকি? তোর মতো লুচ্চার মায়ের খাওয়ার দরকার। প্রথমে আমার সাথে, তারপর আমার ফ্রেন্ড রিদিশার সাথে, আর এখন অন্য মেয়ে। তুই তো শালা সার্টিফিকেট পাশ করা লুচ্চা। ওই কি বলছেন এসব? ঠিকই বলেছি। আর আপনি আপনি করতে হবে না, চল আমার সাথে। আজকে তোরে আপনি বলার মজা বোঝাবো। আমি এখন কোথাও যেতে পারবো না, আমার জরুরি একটা কাজ আছে। জানতো এখন? তুই যাবি না তো? না, যাব না। কে আপনি? আপনার সাথে যেতে হবে? শেষবারের মতো বলছি, যাবি কি যাবি না, না হলে কিন্তু চিৎকার দিব। এই রে, এ তো পুরো ক্ষেপে আছে। এখন এর সাথে না গেলে না জানি আবার কোন বিপদে ফেলে দেয়। আগে এদিকের আবহাওয়া ঠান্ডা করি। নীলা চিৎকার দিতে যাবে, তখন নীলার মুখটা চেপে ধরলো। এদিকে আবার আরিশা আমার দিকে আসছে। শালার পড়ছি এক মাইনকার চিপাই, কি যে করি। এদিকে নীলা আমার শার্টের কলার চেপে ধরে টানতে টানতে সবার সামনে শপিং মলের বাইরে নিয়ে গেল। কি হচ্ছে কি? কলার ছাড়েন বলছি। রাস্তার লোকজন দেখছে তো? দেখলে দেখুক, তাতে আমার কি? তুই গাড়িতে উঠবি কি না বল? না, আমি উঠবো না। তুই উঠবি না তোর ঘাড় উঠবে। আমাকে জোর করে গাড়িতে ঠোকালো। নীলা নিজেই ড্রাইভিং করতে লাগলো। নীলা আমাকে তাদের বাসায় নিয়ে তার খালামণিকে ডাকতে লাগলো। কিছুক্ষণ পর এক ভদ্র মহিলা রান্নাঘর থেকে বেরিয়ে এলো। ইনি হয়তো নীলার খালামণি। কি রে মা, এভাবে চিৎকার চেঁচামেচি করছিস কেন? আর এই ছেলেটা বা কে? আমাকে দেখিয়ে, এটাই সেই ছেলে। কি? এইটাই সেই ছেলে? দেখুন আন্টি, আমি আপনার মেয়েকে চিনি না, আপনার মেয়েকে সামলে নেন। দেখেছো খালামণি, এখনো বলছে আমাকে নাকি চিনে না। আর তুমি আমার খালামণি মানে ওরও খালামণি। আরও কি না তোমাকে আন্টি বলছে? আমার সাথেও এমনটা করছিল। আমি ভেবেছিলাম ও আমাকে ভালোবাসে না। পরে ওর বন্ধুরা আমাকে যখন বললো ও নাকি মাথায় আঘাত পেয়ে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, তখন বুঝতে পেরেছি ওর আমাকে মনে নেই। তুমি এক্ষুনি কাজে ডাকো, আমি আর ওকে হারাতে চাই না। কি? আমি আপনাকে বিয়ে করব না, আমি আপনাকে চিনি না। তোমাকে কে বিয়ে করতে বলছে? বিয়ে তো আমি করব। ঠিক আছে মা, তুই ওকে তোর রুমে নিয়ে যা, আমি কাজে ডাকার ব্যবস্থা করছি। কি? জি, এখন তুমি আমার সাথে চলো। এখন একটু ওয়ানডে খেলা হবে, রাতে T20। না, হ্যাঁ। নীলা আমাকে তার রুমে নিয়ে গিয়ে বলল, তুমি রুমে বসো, আমি খালামণির কাছ থেকে আসছি। নীলা আমাকে বসিয়ে রেখে বাইরে থেকে দরজা লাগিয়ে দিল যাতে পালাতে না পারি। এই রে, কাম সারছে। এখন আমি পালাবো কি করে? যে করেই হোক আমাকে এখান থেকে পালাতে হবে। নীলাকে আজ শয়তানের লাড়া দিছে। আজকে আমার সিঙ্গেল থেকে মিঙ্গেল বানাইবো। না, একটা উপায় তো বের করতেই হবে। অনেক চিন্তা ভাবনার পর বেলকনিতে চোখ পড়ল। এখনই একটা রাস্তাই খোলা আছে। বেলকনি দিয়ে সোজা নিচে নেমে ওয়ালটপকে পালিয়ে গেলাম। হঠাৎ আমার করিম চাচার কথা মনে পড়ল। খুব দেখতে ইচ্ছে করছে। চলে গেলাম করিম চাচার গ্যারেজ। দূর থেকে দেখি মুখে হাত দিয়ে হতাশ হয়ে বসে আছে। দেখে খুব খারাপ লাগলো। এদিকে নীলা আবার করিম চাচা কাউকে আসল কথা বলতে পারছি না। আর বেশি দেরি না করে ফিরে চলে আসলাম। ওদিকে নীলা খুশি মনে দরজা খুলতেই দেখে আমি রুমে নেই, ওয়াশরুমও নেই। বিছানার নিচে খুঁজলো, সেখানেও পেল না। নীলা বেলকনিতে এসে খুঁজলো, সেখানেও নেই। নীলা বুঝতে পারলো আমি বেলকনি দিয়ে পালিয়ে গেছি। মুহূর্তেই নীলার দুই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। নীলা বেলকনি দিয়ে রুমে আসতে যাবে, হঠাৎ একটা মোবাইল ফোন পড়ে থাকতে দেখলো। মোবাইলটাও ছিল আইফোন। নীলা আইফোন দেখে চমকে যায়, কারণ আমি একজন রিক্সা চালক। আমার কাছে এত দামি আইফোন কোথায় থেকে আসলো? নীলা ফোনটা নিয়ে তার বিছানার উপর রেখে দিল। কিছু সময় পর ফোনটিতে জাহিদের কল আসে। নীলা দেখতে পেল ফোনের স্ক্রিনে জাহিদের নাম লেখা। নীলা ফোনটা রিসিভ করতেই, সাকিব তুই কোথায়? তোর কাজ কেমন চলছে? নীলা ফোনটা রিসিভ করে শুধু শুনে যাচ্ছে, কোনো কথা বলছে না। কিরে শালা, কথা বলছিস না কেন? দেখিস আবার রিদিশের প্রেমে পড়ে যাস না কিন্তু, তাহলে নীলা ভাবির একটা মায়েরও বাড়িতে পড়বে না। আর নীলা যদি একবার জানতে পারে তুই ওসব জেনে বুঝি করছিস, তাহলে তো বুঝতে পারছিস। কিরে হালাত, কথা বলছিস না কেন? আমি নীলা বলছি। তাকে ভুল করে ফোনটা আমার বাসায় ফেলে গেছে। কি? আপনি সাকিব না তাহলে? সরি আপু, রং নাম্বার। ওই ফোন কাটবি না, তুই এক্ষুনি আমার সাথে দেখা করবি। তোর সাথে আমার জরুরি কথা আছে। তুই এক্ষুনি এই ঠিকানায় চলে আয়। সরি আপু, ভুল করে রং নাম্বার ডায়াল করে ফেলছি।
তোর সরির গুষ্টি কিলাই। তুই আসবি নাকি আমি তোর অফিসে আসবো? না থাক, আপনার আসতে হবে না, আমি আসতেছি। 10 মিনিটের মধ্যে হাজির হবি। নীলা ফোনটা কেটে দিয়ে একটা রেস্টুরেন্টে গিয়ে বসলো। কিছুক্ষণ পর জাহিদও এসে হাজির। আসার জন্য ধন্যবাদ। এই ওয়েটার, এখানে 2 কাপ কফি দাও। ওয়েটার কফি দিয়ে যেতেই দুজনে কফি খেতে লাগলো। এবার বল, সাকিব এখন কোথায়, আর সাকিব রিদিশার বাসায় কি করছে? সবকিছু খুলে বলবি, নয়তো আমাকে ইফটিজিং করছিস বলে এখানকার পাবলিকের হাতে গণধোলাই খাওয়াবো। বলছি, আজকে আপনার কাছ থেকে কিছুই লুকাবো না, কিন্তু এখানে বলা ঠিক হবে না, আশেপাশে অনেক মানুষ আছে। আচ্ছা ঠিক আছে, আয় আমার সাথে। নীলা জাহিদকে সাথে নিয়ে লেকের পাড়ে চলে গেল। নীলার প্রিয় জায়গা। জায়গাটা তো খুব সুন্দর। এখন কাজের কথায় আয়। কি? ও হে, আসলে সাকিব, আমরা হলাম একজন সিআইডি অফিসার। কি সাকিব, তোমরা সিআইডি? তোমরা সিআইডি অফিসার আর আমি জানি না? এইটা আমাদের জানানো নিষেধ ছিল, তাই আর সাকিব কোনো রিক্সা চালক না। সাকিব এই শহরের টপ বিজনেসম্যানদের একজন, আশরাফ ইসলামের ছেলে। নীলা যতই শুনছে ততই যেন অবাক হচ্ছে। আর স্মৃতি শক্তি হারিয়ে যাওয়া, সেটা ওটাও একটা অভিনয়। মানে? আপনি নিশ্চয়ই RX নাম শুনেছেন। এইটা একটা মাফিয়া গ্যাংয়ের নাম। ওপর থেকে ওই RX কে খুঁজে বের করার দায়িত্বটা আমাকে সিআইডি টিমের উপর পড়েছে। ও এই ব্যাপার, কিন্তু আমি কিছুই জানি না। আমি সাকিবের সাথে দেখা করতে চাই। ওকে এখন কোথায় পাবো? সাকিব এখন রিদির সাথে বাড়িতে, রিদিশার সাথে প্রেম করছে। রিদিশার সাথে ওর প্রেম করা ছুটাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন আসি। আর শোনো, তুমি আমাকে সবকিছু বলে দিয়েছো, সাকিব যেন এটা জানতে না পারে। পাগল নাকি? পরে আমার প্যান্ট খুলে দিবে। জাহিদ চলে যেতেই নীলা কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় চলে গেল। এদিকে আমার ফোনের কথা মনে পড়তে আমার ফোন খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও আমার ফোনটাকে খুঁজে পেলাম না। অনেক খোঁজাখুঁজি করার পরেও কোথাও খুঁজে পেলাম না। হঠাৎ মনে পড়ল নীলাদের বাসা থেকে পালাতে গিয়ে ফোনটা বেলকনিতে পড়েছিল। এই রে, এখন কি করি? এখন তো নীলার বাসায় গেলে আবার পাগলামি শুরু করে দিবে। হতাশ হয়ে বাসায় ফিরলাম। বাসায় ঢুকতে দেখি একবার রিদিশা আরিশার রুমে, আবার আরিশা রিদিশার রুমে। প্রায় 5-7 বার এরকম করার পর শেষে রিদিশা আরিশার রুমে গিয়ে আর বের হলো না। কিছুক্ষণ পর আবার বেরিয়ে এলো। কিন্তু এটা আরিশা নাকি রিদিশা? ও হ্যাঁ, মনে পড়েছে, আরিশার কপালে একটা কাটা দাগ আছে, কিন্তু এর কপালে নেই। তাহলে এটা রিদিশা হবে। রিদিশা, দাঁড়াও। রিদিশা আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে রুমে চলে গেল। আমিও রুমে যাব। এমন সময় আরিশার রুম থেকে ফিসফিস আওয়াজ আসলো। আমি চুপি চুপি আরিশার ফোনে কথা বলা শুনতে লাগলাম। ফোনের ওপাশ থেকে পুরুষ কণ্ঠে, ম্যাম, আমাদের হাতে আর মাত্র 3 দিন সময় রয়েছে। এই 3 দিনের মধ্যে আমাদের মিসাইল ছোড়ার উপযুক্ত সময় বলে জানিয়েছেন কর্নেল টার্নস। আমরা তাকে জানিয়েছি আপনার সাথে কথা বলার জন্য। নিন, কথা বলুন। হাই মিস্টার কর্নেল টমাস, আই অ্যাম ফাইন। এভাবে তারা দুজন আরও কিছুক্ষণ ইংলিশে কথা বলল। তবে আরিশার কথা শুনে যতদূর বুঝতে পারলাম তারা কোনো মিসাইল ছোড়ার কথা বলছে, সেটাও 3 দিনের ভিতর। তার মানে হাতে আর মাত্র 3 দিন সময় আছে। শালার ফোনটাও নেই, কী যে করি। পরের দিন সকালে সোফা সেটে বসে আছি। হঠাৎ নীলা রিদিশার সাথে উপর থেকে নামছে। কামসার ছেড়ে এখানে কি করছে? হঠাৎ দেখি নীলা আর রিদিশা আমার দিকেই আসছে। হঠাৎ পেছন থেকে আরিশা রিদিশাকে ডাক দিল। তখনই নীলা রিদিশা দুজনেই আরিশার দিকে ঘুরে দাঁড়ালো। আমি আর দাঁড়িয়ে না থেকে কেটে পড়লাম। কিছুক্ষণ পর দেখি নীলা আমার রুমের দরজা বন্ধ করে দিয়ে রাগে কটমট করতে করতে আমার দিকেই আসছে। আমি শুয়েছিলাম। নীলা লাফিয়ে আমার উপর পড়ল। ওরে বাবা গো, আমার কোমরটা ভেঙে গেল রে। এই আপনি এখানে কি করছেন? আর আপনি বা আমার পেছনে পড়ে আছেন কেন? কারণ তোমাকে আমি ভালোবাসি। তোমাকে বলেছিলাম বসে থাকতে, তুমি পালিয়ে আসলে কেন? আমি কেন বসে থাকতে যাব? আর আপনি কে? তখনই নীলা আমার মোবাইলটা আমাকে দেখিয়ে বলল, এটার জন্য আমি এসেছিলাম তোমার ফোনটা দেওয়ার জন্য। ঠিক আছে, তোমার না লাগলে আমি চলে যাচ্ছি। এই না না, ফোনটা দিয়ে যান প্লিজ। ফোনটা আমার খুব দরকার। কেন? তুমি তো আমাকে চলে যেতে বললে। আপনি চলে যান, ফোনটা তো দিয়ে যান। আমার সাথে প্রেমের অভিনয় করে এখন রিদিশার সাথে প্রেম করছো?
খবরদার আমি ছাড়া যদি ওই রিদিশাকে ভালোবাসিস তাহলে জানে মেরে দিব কিন্তু। কি? নীলা ফোনটা দিয়ে চলে গেল আর আমি নীলার দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। তখন আমার গতকাল রাতের কথা মনে পড়ে গেল। হাতে আর মাত্র 2 দিন সময় আছে। যা করা আমাকে আজ রাতের ভেতর শেষ করতে হবে। অতঃপর রুমের দরজা বন্ধ করে জানালা দিয়ে বাড়ির দেওয়াল টপকে চলে গেলাম। কাজ শেষ করে এসে আবার ভোর হওয়ার আগেই জানালা দিয়ে রুমে চলে এলাম। অবশেষে এলো সেই দিন, যে দিনটার জন্য অপেক্ষা করে আছি। আরিশা আর রাশেদ রহমান বাসা থেকে বের হতেই কিছুক্ষণ পর আমি বের হতে যাব, তখনই পিছন থেকে রিদিশার ডাক। কি হয়েছে, ডাকছেন কেন? আজ কি তোমার কোনো জরুরি কাজ আছে নাকি? তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? হ্যাঁ, আজ আমার অনেক বড় একটা কাজ আছে। ফিরে এসে তখন সব বলবো। আমি বাসা থেকে বেরিয়ে আমার টিমের সবাইকে আরএক্স আস্তানায় আসতে বললাম। প্রায় 1.5 ঘন্টা পর সবাই আরএক্স গোপন আস্তানায় পৌঁছে গেল। এখানে কোথায় ওদের আস্তানা? এখানে চারিদিকে তো জঙ্গল আর জঙ্গল। স্যার, এই দেখুন, এই ঢাকটাটা ওদের প্রবেশের পথ। একটু দাঁড়ান, ম্যাজিক দেখতে পারবেন। আমি ইচ্ছা করে অনেকক্ষণ অ্যালার্মটা চেপে ধরলাম যাতে সবাই বাইরে বেরিয়ে আসে আর আমাদের তাদের মারতে সুবিধা হয়। আমি হলোগ্রামটা মূর্তিটা সেট করে নিলাম। আপনাদের হয়তো জানতে আগ্রহ হচ্ছে হলোগ্রাম মূর্তি কি। হলোগ্রাম মূর্তি হলো প্রজেক্টরের মাধ্যমে তৈরি একটি অত্যন্ত বাস্তবসম্মত ত্রিমাত্রিক বা 3D চিত্র, যা সব দিক থেকেই দৃশ্যমান হয়। এর চারপাশ দিয়ে হাঁটলেও সেটি যে একটি পর্দায় প্রক্ষিপ্ত ছবি তা বোঝা যায় না, বরং 3D চিত্রটিকে একটি সত্যিকারের ত্রিমাত্রিক বস্তু বলে মনে হয়। হলোগ্রাম মূর্তি এখনকার জেনারেশনদের জন্য একটা আধুনিক সায়েন্স। চলুন আবার গল্পে ফিরি। হলোগ্রাম মূর্তি সেট করে আমাদের যার যার পজিশন নিয়ে নিলাম। সন্ত্রাসীরা দুইজন করে বের হতে লাগলো। 2 জন বের হয়ে দেখতে পেল আমরা ওদের সামনে বুক ফুলিয়ে এগিয়ে আসছি। ওরাও আমাদের দেখামাত্র গুলি করার প্রস্তুতি নিচ্ছে। তার আগে আমরা ওদের এক এক করে শেষ করে দিতে লাগলাম। এভাবে আমরা প্রায় 40+ সন্ত্রাসীকে মেরে ফেললাম। এবার অনেকক্ষণ হলো কেউ বাইরে আসছে না। হঠাৎ আবার 2 জন বাইরে এলো। এই দুটোকেও শেষ করে দিলাম। এবার আমাদের পথ অনেকটা সহজ হয়ে গেল। আমরা নিশ্চিন্তে ভেতরে ঢুকে গেলাম। ভেতরে ঢুকতেই দেখি এখানে মিসাইল বানানোর কাজ চলছে। ইতিমধ্যে অনেকগুলোই মিসাইল তৈরি করা হয়েছে, কিন্তু আজকে যে মিসাইলটা তারা ছুটতে চেয়েছে সেটা খুবই ভয়ানক। এই মিসাইলটি 4টি অংশ নিয়ে গঠিত: টার্গেটিং অথবা গাইডেন্স, ফ্লাইট সিস্টেম, ইঞ্জিন এবং ওভারহেড। ক্ষেত্র বিশেষে নানা রকম কাজের জন্য বিশেষভাবে তৈরিকৃত ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়, যেমন ভূমি থেকে ভূমি এবং আকাশ থেকে ভূমি, আকাশ থেকে আকাশ, ভূমি থেকে আকাশ অথবা অ্যান্টি স্যাটেলাইট ক্ষেপণাস্ত্র। এখানেও আমরা হোলোগ্রাম মূর্তি ব্যবহার করে সামনের দিকে এগোতে থাকলাম। হঠাৎ আরিশা আমাদের দেখতে পেয়ে আমাদের দিকে বন্দুক তাক করলো। আরিশা হয়তো জানে না এটা আমাদের ছায়া মূর্তি। মূর্তির ছায়াগুলো সামনের দিকে এগোতে থাকলো। তুমি ও, তার মানে তোমরা সিআইডি? আর তুই আমার সাথে বেমানি করলি? তুই সিআইডি লোক, এটা আগে জানলে আমার এই দিন দেখতে হতো না। আজ কেউ এখান থেকে বেঁচে ফিরতে পারবি না। খবরদার, আর এক পাও সামনে এগোবি না। কিন্তু কে শোনে কার কথা? মূর্তির ছায়াগুলো সামনের দিকে এগোতেই আছে। হঠাৎ আরিশার কাছাকাছি যেতেই আরিশা আর আরিশার বাবা এক এক করে সবগুলোকে মেরে ফেললো। আমাদের মারতে পেরে আরিশা আর আরিশার বাবা রাশেদ রহমান খুশিতে নাচানাচি করতে লাগলো। তখন তো আমাদের মেরে ফেলার খুশিতে আমরাও আপনাদের সাথে নাচতে চাই। তোরা এখনো বেঁচে আছিস তাহলে? এরা কারা? তুই একটা বোকা মেয়ে। এগুলো আমার না, এগুলো আমাদের মূর্তি চাওয়া। তার মানে তোরা সবাই হলোগ্রাম মূর্তি ব্যবহার করে আমাদের বোকা বানিয়েছিস? দেখ, মেয়েটা কি বুদ্ধি, ঠিক ধরে ফেলেছে। যত খুশি হেসে নে, একটু পরেই সবকিছু সারকার হয়ে যাবে। এই তোরা কে কোথায় আছিস? এদের শেষ করে দে। কিন্তু কারো কোনো সারা শব্দ নেই। তো লোকগুলোকে আগে আমরা হোলোগ্রাম প্রয়োগ করে শেষ করে দিয়েছি। এখন শুধু তোরা 2 জন বাকি আছিস। আজ তোরা কেউ এখান থেকে বেঁচে ফিরতে পারবি না। হঠাৎ মিসাইলের অ্যালার্মটা বেজে উঠতেই আর মাত্র কয়েক মিনিট বাকি, এরপর শুরু হবে ধ্বংস খেলা, আর তোরা মরবি আমার হাতে।
কেন করছিস তোরা এসব? কেন আমাদের মাতৃভূমি ধ্বংস করে দিতে চাস? জাহান্নামে যাকে দিস, আমি তো শুধু টাকা চিনি, টাকা। সাকিবের হিসাব পরে হবে, আগে মিসাইল বন্ধ করো। খবরদার, কেউ সামনে এগোবি না বলে দিলাম, তাহলে একটাও বেঁচে ফিরবি না। সঙ্গে সঙ্গে রাশেদ রহমানের উপর ঝাঁপিয়ে পড়লাম। তখনই আমাকে গুলি করলো। গুলিটা আমার বাম হাতে এসে লাগলো। আমি রাশেদ রহমানের গলাটা চেপে ধরলাম, ওর হাত থেকে বন্দুকটা কেড়ে নিয়ে ওকে আমার লোকদের হাতে তুলে দিলাম। তখন খবরদার, আমার বাবাকে কিছু করবি না, আমার বাবাকে ছেড়ে দে বলছি। সবার দিকে বন্দুক তাক করে পিছনে আমি ছিলাম, সেটা আরিশার খেয়াল ছিল না। হাতের কাছে একটা রড পেলাম, রডটা দিয়ে সোজা আরিশার মাথার মধ্যখানে জোরে একটা বাড়ি দিতেই সাথে সাথে আরিশা জায়গাতে ছটফট করতে করতে মরে গেল। দেখ কেমন লাগে। সাকিব, দেরি করো না, জলদি যাও, মিসাইল বন্ধ করো গিয়ে। ভেতরে ঢুকেই দেখি এক বিদেশি লোক মিসাইল ছোড়ার অপেক্ষায় আছে। লোকটা আমাকে দেখে আমাকে মারার জন্য এগিয়ে আসলো। কাছে আসতে ব্যাটার জায়গা মতো বসিয়ে দিলাম। শালা এখন ইংলিশ বলতে শুরু করেছে। আরেকটা দিব নাকি মিসাইল অফ করবি? লোকটা ভয়ে মিসাইল বন্ধ করে দিল। ব্যাটার কলার চেপে ধরে বাইরে নিয়ে এলাম। ভাই, এই সাদা চামড়া কই পাইলি? ভেতরে লুকিয়েছিল। আসেন কাকু। হালার পো, এখনো ইংলিশ কইতাছস? আরিশার লাশটাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হলো, আর রাশেদ রহমান ও কর্নেল টমাসকে পুলিশের হাতে তুলে দিলাম। আর আমাকে নিয়ে সবাই হাসপাতালে চলে গেল। ডক্টর আমাকে দেখে চমকে উঠল, কারণ এটাই সেই আগের ডক্টর। ডক্টর অপারেশন করে আমার হাতের গুলি বের করলো। কিছুক্ষণ ডক্টরের সাথে দুষ্টামি করলাম। ডক্টর আমাকে 2 দিন রেস্ট করতে বলল। 2 দিন পর আমি বাসায় ফিরতেই করিম চাচা আমাকে দেখে কান্না করতে করতে দৌড়ে এসে জড়িয়ে ধরলো। ভাতিজা, তুই এতটা দিন কইছিলি? তোরে আমি কত খুঁজেছি জানোস? তোর কলেজেও গিয়েছিলাম, তোর বাপে আইসাও তোরে খুঁজছে, পায়নি। হঠাৎ তখন বাবা এসেও কান্নাকাটি শুরু করে দিল। আরে তোমরা কান্নাকাটি বন্ধ করো, আমার কথাগুলো শোনো। ঠিক আছে, সমস্যা নেই। তখন আমি সব কিছু খুলে বললাম। হঠাৎ তখন নীলা এসে আমাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে লাগলো। আরে আপনি আবার আমার পিছনে পড়ে আছেন? নীলা তখন রেগে গেল। আরে আমি তো মজা করছিলাম নীলা, ইনি আমার বাবা। ইনি তোমার বাবা? আগে বলবা না? আসসালামু আলাইকুম আব্বু, সরি আমি আপনাকে চিনতে পারিনি। ঠিক আছে, সমস্যা নেই। তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, তোমাকে আমার ছেলের বউ বানাবো। হ্যাঁ, শখ কত। আমি কখনোই ওকে আমার বউ বানাবো না। আমি রিদিশাকে ভালোবাসি। রিদিশা খুবই ভালো মেয়ে, এ তো একটা বজ্জাত মেয়ে। আমার কথা শুনে নীলা রাগে ফুঁসতেছে। বাবা, আপনার ছেলেকে আমি নিয়ে যাচ্ছি, ওর সাথে আমার অনেক হিসাব বাকি আছে। ঠিক আছে, তোমার জিনিস তুমি নিয়ে যাও। আঙ্কেল, এইটা কি ঠিক হলো? আমার প্রাণপ্রিয় বন্ধুকে একটা ডাইনির হাতে তুলে দিলেন, এটা কি ঠিক করলেন? আসো, আমারও তোমার সাথে বোঝাপড়া বাকি আছে। তুমিও আসো। আবিরকে বাবা আর চাচা শুধু অবাক হয়ে দেখতে লাগলো। করিম চাচা, থুক্কু করিম ভাই, চলো আমরা ওদের বিয়ের বোঝাপড়া করি। কয়েকদিন পর আমাদের বিয়ে হয়ে গেল। শুধু আমার না, আমি প্লাস নীলা সমান জাহিদ প্লাস রিয়া সমান আবির প্লাস শান্তা। আহারে, আমার পাঠকরা 3টা বিয়ের দাওয়াত পেল না। আব্বা কামটা করলো কি? এইটা নিশ্চয়ই করিম চাচার বুদ্ধি। আপনারা সবাই করিম চাচার রিক্সা বেচে খান পাঠক বাহিনী। এখন চলুন বাসর ঘরে যাওয়া যাক, রাত 2টো বেজে গেছে। না জানি 3 জনের কপালে কি আছে। রুমে ঢুকতেই দেখি 3 জন 3 রুমের সামনে দাঁড়িয়ে। আমার রুমের সামনে রিদিশা, আবিরের রুমের সামনে তাসফিয়া, আর জাহিদের রুমের সামনে রবিন। প্রত্যেকজনের বাজেট 50,000 করে। খাইছে আমারে। এখন এত টাকা কই পামু? সেটা আমি জানি না। জাহিদের কসম, একটাবার ভেতরে ঢুকতে দাও, ভেতর থেকে দরজা বন্ধ কইরা দিমু। ওই শালা, আমার কসম দিলি কে? চুপ থাক হালা, তোর লাইগা আমরাও ফাইসা গেছি। অবশেষে 3 বন্ধু মিলে 1 লক্ষ টাকা দিয়ে বাসর ঘরে ঢুকলাম। রুমে ঢুকে দরজা বন্ধ করে আস্তে আস্তে নীলার কাছে এগিয়ে গেলাম। নীলা আস্তে আস্তে আমার কাছে এগিয়ে এসে পায়ে সালাম করলো। আমি ভাবলাম যখন সালাম করেছে হয়তো তাহলে রেগে নেই, তাই ভাবলাম এই সুযোগে একটু মজা করা যাক। বেঁচে থাকো হে বৎস, স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে সংসার করো। হা 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 হা। নীলা আমার কথা শুনে সাথে আমার পাঞ্জাবির কলারটা চেপে ধরলো। এমনিতেই তো ক্লাসে দেরি করে আসছস, তার উপর আবার আমার সাথে মজা করা হচ্ছে। সাথে সাথে নীলা আমাকে ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে দিয়ে লাইটটা অফ করে দিল। বিশ্বাস করেন, তারপর আমি অন্ধকারে আর কিছুই দেখিনি।